আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ৪ এপ্রিল ২০১৯ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী খাবারের প্রশংসা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১। জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার মাতুব্বর। তিনি চাতুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল মাতুব্বরের চাচাতো ভাই। গতকাল বুধবার রাতের এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর বাড়ির খাবারের প্রশংসা করা নিয়ে এই সংঘর্ষের শুরু হয় বলে জানান স্থানীয় লোকজন। এর জের ধরে গ্রামটির ২০ থেকে ২২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আপনারা চিন্তা করুন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সাথে ২০ থেকে ২২টি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। তাতে কি বোঝা গেল? উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন এবং আওয়ামী লীগেরই আরেকজন বিদ্রোহী প্রার্থী পরাজিত হয়েছেন। আর বিজয়ী প্রার্থীর এই যে বিজয় উৎসব, এই বিজয় উৎসবকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীর বাড়িতে কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল এবং সেই খাবার খুবই সুস্বাদু হয়েছিল। এটা নিয়ে প্রশংসা হচ্ছিল। আর এই প্রশংসার জের ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি দলের প্রার্থী এবং সরকারি দলের বিদ্রোহী প্রার্থী, এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ লেগে যায়। এই সংঘর্ষের লাভটা হলো কি? সংঘর্ষের লাভ এতটুকুই হলো যে নিজের দলের হাতেই নিজের দলের আরেকজন কর্মী নিহত হলেন এবং নিজের দলের হাতেই নিজের দলের ৮ জন কর্মী আহত হলেন। সাথে নিজের দলেরই লোকজন নিজের দলেরই ২২টি বাড়ি ভাঙচুর করলো, লুটপাট করলো। এই এতটুকুই হলো লাভ হয়েছে। অথচ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, আমি গতকালকেই আপনাদেরকে বলেছিলাম যে তিনি মন্ত্রিত্ব পান নাই, তার কোনো কাজকর্ম নেই, যে কারণে তিনি কোনো কাজকর্ম নেই, বিএনপিকে পরামর্শ দিচ্ছে। কি বলেছেন তিনি? বিএনপির আমও যাবে, ছালাও যাবে। অথচ নিজেদের দলের আম ছালা সবই যে চলে যাচ্ছে, সেদিকে কিন্তু খেয়াল নেই। নিজের চেহারাটা কেমন আওয়ামী লীগের নেতারা মনে হয় আয়নার সামনে গিয়ে দেখার চেষ্টাও করে না। অথচ বারবারই বিএনপিকে পরামর্শ দেয়। আরে ভাই, বিএনপি তো শেষই হয়ে গেছে। বিএনপি এখন বাংলাদেশের মানুষের মাত্র ৩% জনগণের সাপোর্ট নিয়ে রাজনীতি করছে। সেই দল নিয়ে আপনাদের কথা বলারই কি দরকার? যেখানে আপনাদের দলের লোকজন খুনোখুনি করে মরছে, আপনাদের দলের আম ও ছালার খবর নেই। আপনি আপনার প্রতিপক্ষ আরেকটি দুর্বল দল, যে দলের কোনো জনশক্তি নাই, যে দলের কোনো জনসমর্থন নাই, সেই দলকে আপনি পরামর্শ দিচ্ছেন। অথচ আপনাদের দলের কতটুকু জনসমর্থন আছে সেটি তো উপজেলা নির্বাচনে দেখাই গেল। আপনারাই নির্বাচন করছেন, অথচ নির্বাচনে কোনো ভোটার নেই। বিএনপি তো নির্বাচনে যায়নি, বিএনপির জনসমর্থন নাই, বিএনপির ভোটার নেই, সুতরাং বিএনপি নির্বাচনে যায়নি। আপনারা তো ৯৭% ভোটার নিয়ে রাজনীতি করছেন। উপজেলা নির্বাচন করলেন, আপনারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। অথচ ভোটারের এত আকাল যে মসজিদের মাইকে বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে ভোটার আনতে হয়, তারপরেও লোকজন ভোট কেন্দ্রে আসে না। অথচ আপনারা আরেকটি দলকে পরামর্শ দিচ্ছেন যে বিএনপির আমও যাবে, ছালাও যাবে। আজকে আরও একটি তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে মোহাম্মদ নাসিম সাহেব আজকে আরও বলেছেন, দৈনিক যুগান্তরের খবর, গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।
কি বোঝাতে চেয়েছেন? তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে করুণা করে যে 6টি আসন দিয়েছে, সেই 6টি আসনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে সংসদে আনার জন্য আওয়ামী লীগ শুধু পা ধরতে বাকি রেখেছে। বিএনপিকে মানে হাতে ধরেছে, মাথায় হাত বুলিয়েছে, পিঠে হাত বুলিয়েছে, তাতেও বিএনপি আসছে না। এখন আওয়ামী লীগের নেতাদের কথায় বোঝা যায় হয়তো আগামী 2-1 দিন পরে বিএনপিকে পা ধরতেও তারা দ্বিধা করবে না যে তোমরা সংসদে আসো। তো এখন চিন্তা করুন আপনারা, এই একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যুগান্তরের খবর। আওয়ামী লীগ কার্যালয়ে হামলার মামলায় যুবলীগ নেতা আসামি। কি বুঝলেন আপনারা? এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতাগুলি হয়েছে, এই সহিংসতার বেশিরভাগ সহিংসতাই হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তারই অংশ হিসেবে একটি ঘটনা আপনাদেরকে জানালাম। আরেকটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করা হয়েছে এবং সেই হামলার কারণে একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় আসামি হয়েছেন যুবলীগ নেতা। তাতে কি বোঝা গেল? আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন, অর্থাৎ যুবলীগের লোকজন। তো এখন আপনার নিজের দলের আমছালা শেষ হয়ে যাচ্ছে, আপনার নিজের দলের আমছালার খবর নেই, আপনি আরেক দলের আমছালা আছে কি নাই, আমছালা থাকবে কি যাবে, এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে। অর্থাৎ আপনি বিএনপির উপদেষ্টা বনে গেছেন। বিষয়টি হচ্ছে যে মোহাম্মদ নাসিম সাহেবের এই বর্তমান যে ভোট ডাকাত সরকার গঠন করা হয়েছে, এই ভোট ডাকাত সরকারে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয় নাই। এখন মন্ত্রিত্ব পাওয়ার জন্য বিএনপিকে যদি কিছুটা বুঝিয়ে সুজিয়ে সংসদে আনা যায় তাহলে হয়তো মন্ত্রিত্ব পাওয়া যেতে পারে। এই জন্য এমন ভাষায় কথা বলছে যে মনে হচ্ছে যেন কয়দিন পরে বিএনপির এই 6 জন সংসদ সদস্যের হয়তো পা ধরতেও দ্বিধা করবে না মোহাম্মদ নাসিম সাহেব। আর গতকালকে না গত পরশুদিন আমি বলেছিলাম যে বাংলার 2 জন মির্জাফর, সুলতান মোহাম্মদ মনসুর আর হচ্ছে মোকাব্বির আহমেদ, এবং সেখানে আমি বলেছিলাম যে মির্জাফর মামাতো ভাই। এবং সেখানে আমি আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে সংবাদপত্রে এসেছিল এই মোকাব্বির সাহেব শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরে তিনি সাংবাদিকদের কাছে একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে তিনি গণফোরামের অনুমতি নিয়েই শপথ নিয়েছেন। অথচ আজকে কি ঘটেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দৈনিক প্রথম আলোর খবর। মোকাব্বিরকে চেম্বার থেকে বেরিয়ে যেতে বললেন ডক্টর কামাল। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মোকাব্বির সাহেব শপথ নেওয়ার পরে ডক্টর কামাল হোসেনের চেম্বারে গিয়েছিলেন তার সাথে দেখা করার জন্যে। যখনই তিনি তার চেম্বারে প্রবেশ করেছেন তখন ডক্টর কামাল হোসেন তার উপরে রেগে গিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দিয়েছেন। আপনারা চিন্তা করুন, এই মোকাব্বির সাহেব হচ্ছে গণফোরামের একজন প্রেসিডিয়াম সদস্য। এইরকম একজন ব্যক্তিকে গণফোরামের সভাপতি তাকে এইভাবে অপমানিত, লাঞ্ছিত করে তার চেম্বার থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এরপরেও যদি তিনি লজ্জা না পান, এরপরেও যদি তিনি শরম না পান, তাহলে আমার করার কিছুই নাই। এখন বিএনপির যে বাকি 6 জন সংসদ সদস্য আছেন তারাও যদি এই মনসুর এবং মোকাব্বিরের মতো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে এভাবেই তারাও লাঞ্ছিত এবং অপমানিত হবেন। সাথে সাথে আগামীতে যদি কখনো স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তখন তারা বুঝতে পারবে যে কত ধানে কত চাউল এবং কত ঘাটে কত জল, এটা তারা বুঝতে পারবে। যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে এই বিশ্বাসঘাতকরা যে দল থেকেই নমিনেশন পাক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। আর 3 নাম্বার বিষয়টি হচ্ছে যে তারা এই পৃথিবীতে থাকবে না, কিন্তু তরুণ প্রজন্ম এই পৃথিবীতে বেঁচে থাকবে। সারা জীবন
এই বিশ্বাসঘাতকদের মুখে তারা থুতু মারবে। অতএব তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এখন যেভাবেই হোক আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে বটে, কিন্তু আওয়ামী লীগ দলের যে কি বেহাল দশা সেটি কিন্তু আওয়ামী লীগও জানে। কিন্তু ক্ষমতার মোহে তারা আজকে এতটাই নিচে নেমেছে যে ভবিষ্যৎই বলে দেবে যে তাদের দলের অবস্থা কি হবে। আজকে আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদের কাছে হয়তো আমার কথাগুলি ভালো লাগে না, কেননা আমি আওয়ামী লীগের সমালোচনা করি। আমি আওয়ামী লীগের সমালোচনা কেন করব না? আচ্ছা দেখুন, এই যে আজকে আপনাদের যে একজন কর্মী নিহত হয়েছেন, তিনি তো আওয়ামী লীগ করতেন, তাই না? তার দোষটা কি ছিল? তার দোষটা ছিল যে সে আওয়ামী লীগ করে, এটাই তার দোষ ছিল, যে কারণেই কিন্তু তিনি নিহত হয়েছেন। এখন তার মতো দশা আপনাদের যে হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি হয়তো অনুভূতিতে আঘাত পাচ্ছেন, যে কারণে আমাকে গালাগালি করছেন, আমাকে ভর্ৎসনা করছেন, আমার উপর রেগে আছেন, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার দলের কোনো নেতাকর্মীর হাতেই হয়তো আপনি খুন হতে পারেন। এই যে হচ্ছে, কিন্তু আগামী 5 বছরে যে আপনাদের দল থেকে কত মানুষ খুন হবে, মানে আপনাদের দলের নেতাকর্মীর হাতেই আপনাদের দলের কত নেতাকর্মী খুন হবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। গুনতে থাকুন, 5 বছর পার হওয়ার পরে আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে একটা পরিসংখ্যান আপনাদের কাছে উপস্থাপন করব যে কত মানুষ মারা গেছেন। এখন সেই পরিসংখ্যানের মধ্যে হয়তো আপনিও থাকতে পারেন, যিনি আপনি আমাকে গালাগালি করছেন। আপনি গালাগালি করে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আপনার পক্ষে কথা বলবো যেদিন আপনিও আক্রান্ত হবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেদিন আমার এই প্রতিবাদ, আমার এই কথাগুলি আপনার শোনার সৌভাগ্য হবে না, কেননা ততক্ষণে আপনি পরপারে চলে গেছেন। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।